আচ্ছা, আজকে আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ লেভেল অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেমকে কভার করব। আগের দিনের ক্লাসে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল অর্থাৎ দ্য বটম মোস্ট লেভেলকে কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের যে 3 টায়ার যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেখানে আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে কভার করব। ফার্স্ট অফ অল, এই জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির ফাংশনিং একই লেভেলের বা ফাংশনিংয়ের যে প্যাটার্ন একই হয়, গ্রাম পঞ্চায়েতটা ডিফারেন্টলি হয়, সেই জন্য আমরা গ্রাম পঞ্চায়েতকে আগের দিনে ক্লাসে কভার করেছিলাম। আজকের ক্লাসে আমরা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে কভার করব। সমস্ত জিনিসটা একই হয়, শুধু পঞ্চায়েত সমিতিটা ব্লক লেভেলে থাকে এবং জেলা পরিষদটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকে। ফর এক্সাম্পল, যদি আমরা একটা পার্টিকুলার জেলা দেখি, আমরা ধরো জলপাইগুড়ি জেলাকে এক্সাম্পল হিসেবে দেখলাম, তাহলে জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেখানে হবে সেখানে থাকবে জেলা পরিষদ। জলপাইগুড়ি জেলা যতগুলো ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকে থাকে একটা করে পঞ্চায়েত সমিতি, এবং সেই পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত থাকে সেই গ্রাম পঞ্চায়েতকে নিয়ে গঠিত হয় গ্রাম পঞ্চায়েত, বা যতগুলো গ্রাম থাকে সেইগুলোকে নিয়ে তৈরি হয় এক একটা গ্রাম পঞ্চায়েত। নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত সিস্টেম ইজ বেসড অন দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতি অ্যাক্ট 1973। তার 124 এবং 171 অর্থাৎ 124 and 171 সেকশন ডিলস অ্যাবাউট দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড ম্যান্ডেটেড সেট আপ ফর দ্য স্থায়ী সমিতি ফর দ্য পঞ্চায়েত সমিতি লেভেল অ্যান্ড দ্য জেলা পরিষদ লেভেল। নাও এই নামটা খুব ইম্পর্টেন্ট, স্থায়ী সমিতি। আমরা যদি দেখি, আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে দেখেছিলাম উপসমিতি, 5টা উপসমিতি আছে। এরপর আমাদের এই যে গ্রাম পঞ্চায়েত আছে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে 5টা উপসমিতি আছে, তার উপরেই যখন আমরা স্থায়ী সমিতিতে যাব সেখানে 10টা করে স্থায়ী সমিতি আছে ইন দ্য কেস অফ পঞ্চায়েত সমিতি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জেলা পরিষদ। এবার আমাদেরকে পড়তে হবে এই স্থায়ী সমিতিগুলোর কি নাম আছে। ঠিক, এই স্থায়ী সমিতিগুলোর ফার্স্ট যে নাম সেটা হচ্ছে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা। 10টা নামকে কিন্তু পরীক্ষার জন্য পড়ে নেবে, জিজ্ঞাসা করে এক একজনকে, এক একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে যে 10টা স্থায়ী সমিতির নাম বলো। তো অ্যাটলিস্ট যেন 7-8টাও নাম তোমাদের মনে থাকে, পারলে 10টা নামই মুখস্থ করবে। অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা 2-3বার পড়লেই মনে থেকে যাবে। জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি, পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতি। আচ্ছা, জনস্বাস্থ্য মানে কি? পাবলিক হেলথ, অর্থাৎ এটা পাবলিক হেলথকে নিয়ে কাজ করবে এবং এনভায়রনমেন্টকে ফোকাস করবে। অর্থ সংস্থা উন্নয়ন মানে কি? ডেভেলপমেন্টাল কাজে যে টাকা, তার প্ল্যানিং কিভাবে খরচা হবে সেই কাজ করবে 1 নম্বর স্থায়ী সমিতি। পূর্ত কার্য মানে হচ্ছে পাবলিক ওয়ার্কস, অর্থাৎ একটা ব্লক লেভেলে যত পাবলিক ওয়ার্কস রিলেটেড ডিপার্টমেন্ট আছে এবং পরিবহন ট্রান্সপোর্ট রিলেটেড কাজ আছে সেইটাকে দেখে এই ধরনের স্থায়ী সমিতি। তারপরে স্থায়ী সমিতি যেটা ব্লক লেভেল এবং জেলা লেভেলে কাজ করে সেটা হচ্ছে কৃষি, সেচ ও সমবায়। সমবায় মানে কোঅপারেটিভ সিস্টেম, সেচ মানে ইরিগেশন, কৃষি মানে এগ্রিকালচার। নেক্সট, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া, অর্থাৎ এডুকেশন, কালচার, ইনফরমেশন এবং স্পোর্টস। এই 4টেকে কেন্দ্র করে একটি স্থায়ী সমিতি আছে যার নাম শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি। 6 নম্বর স্থায়ী সমিতি হচ্ছে শিশু, নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতি। শিশু ও নারী উন্নয়ন মানে হচ্ছে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। জনকল্যাণ মানে কি? জনকল্যাণ মানে হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার। আর ত্রাণ মানে কি? ত্রাণ মানে কিন্তু যেটা তোমাদের মানে বিপদের সময় এমার্জেন্সি যে রেস্কিউ বা যে ত্রাণ দেওয়া হয় সেই ত্রাণের রেসপেক্টে একটা স্থায়ী সমিতি আছে। 7 নম্বর স্থায়ী সমিতি হচ্ছে বন ভূমি সংস্কার, অর্থাৎ ল্যান্ড রিফর্ম অ্যান্ড ফরেস্ট। 8 নম্বর স্থায়ী সমিতি যেটা থাকে, তোমরা যখন বিডিও হিসাবে যদি ফাংশন করো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে, তখন এই 10টা স্থায়ী সমিতির সাথে তোমাদেরকে একদম ওতপ্রোতভাবে কাজ করতে হয়। মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি, মৎস্য মানে কি? ফিশারি, প্রাণী সম্পদ মানে কি? অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, এই স্থায়ী সমিতি। 9 নম্বর খাদ্য এবং সরবরাহ স্থায়ী সমিতি, ফুড অ্যান্ড সাপ্লাই। পরেরটা 10 নম্বর ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি, অর্থাৎ মাইক্রো যে এমএসএমই যে সেক্টর, ইলেকট্রিসিটি এবং রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল বা যেটাকে বলা হয় নন কনভেনশনাল এনার্জি, অচিরাচরিত শক্তি, সেইটার রেসপেক্টে স্থায়ী সমিতি। তাহলে তোমাদের কাজ হবে এই 10টা স্থায়ী সমিতিকে পড়ে নেওয়া। এরপর এই যে স্থায়ী সমিতির যে মিটিং
হয় বা স্থায়ী সমিতির যারা কারা মেম্বার নির্বাচিত হবে সেটা কিভাবে নির্বাচিত হয়, তারা কি নির্বাচিত নাকি তারা মনোনীত? অবশ্যই তারা ইলেক্টেড মেম্বার্স, যারা পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে পঞ্চায়েতি রাজ সিস্টেমের মাধ্যমে ইলেক্টেড হন, তাদের থেকে কারা কোন সমিতির মেম্বার হবেন, কোন স্থায়ী সমিতিতে কারা থাকবেন, সেটা ফার্স্ট যে জেনারেল ইলেকশন হয় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সেট আপ হওয়ার পর, তারপরেই জেনারেল ইলেকশন বা সাধারণ যে ইলেকশন হয়, মানে ইলেকশনের বাংলাটা আমি ভুলে যাচ্ছি, সাধারণ ভোট হয়। সেই সাধারণ ভোটের পর কিন্তু ফার্স্ট একটা মিটিং ডাকা হয়। সেই ফার্স্ট মিটিংয়ে যারা যারা ইলেক্টেড মেম্বার্স হলেন তাদের থেকে নির্বাচিত করা হয় স্থায়ী সমিতিতে, কে কোন স্থায়ী সমিতিতে ফাংশন করবে। নাও এই চারটাও ইম্পর্টেন্ট। কোনো পঞ্চায়েত সমিতির যদি মেম্বার ডিপেন্ডিং আপন দ্য পপুলেশন আপ টু 15 হয়, তাহলে সেই পঞ্চায়েত সমিতির যে স্থায়ী সমিতি হবে তার প্রত্যেকটা স্থায়ী সমিতিতে কিন্তু আপ টু 3 মেম্বারকে নির্বাচিত করতে হবে। পপুলেশন যদি পঞ্চায়েত সমিতির রেসপেক্টে টোটাল মেম্বার পঞ্চায়েত সমিতিতে থাকে 15 থেকে 30, তাহলে ইচ কমিটি অর্থাৎ ইচ স্থায়ী সমিতিতে 4 জন করে মেম্বারকে দেওয়া হয়। আর যদি 30-এরও বেশি মেম্বার হয় ইন দ্য পঞ্চায়েত সমিতি, তখন কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের থেকে 5 জন করে এক একটা স্থায়ী সমিতিতে মেম্বার নির্বাচিত করা হবে। সিমিলারলি জেলা পরিষদের ক্ষেত্রে আপ টু 30 মেম্বার হলে মেম্বার অফ দ্য ইচ কমিটি হয় 3, 31 থেকে 60 হলে মেম্বার অফ দ্য ইচ কমিটি হয় 4, এবং মোর দ্যান 60 ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যদি জেলা পরিষদে থাকে তাহলে প্রত্যেকটা স্থায়ী সমিতিতে 5টা করে মেম্বারকে দেওয়া হয়, অ্যাটলিস্ট 5টা। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, আমাদেরকে অ্যাজ এন এক্সিকিউটিভ অফিসার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ফাংশন করার জন্য উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য পলিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য গভর্নমেন্ট। এবার এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কারা কারা পলিটিক্যাল হেড আছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আমরা যদি দেখি গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা জিপি লেভেলে থাকে সেখানে আমাদের পলিটিক্যাল হেড হচ্ছে প্রধান। এই নামটার সাথে আমরা খুবই ওতপ্রোতভাবে মানে আমরা খুব কমনলি এই নামটা শুনে থাকি। বাট পঞ্চায়েত সমিতি লেভেলে আমরা পার্টিকুলারলি যখন বিডিও হিসাবে ফাংশন করছি তখন আমাদেরকে যার সাথে সব সময় কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন করে কাজ করতে হয়, হি ইজ দ্য পলিটিক্যাল হেড অফ দ্য পঞ্চায়েত সমিতি, তার নাম হচ্ছে সভাপতি। নাও জেলা পরিষদ, জেলা পরিষদ লেভেলেই কিন্তু পলিটিক্যাল হেডের নাম হয়ে যায় সভাধিপতি। এরপরে চলে আসো পরের জায়গাটা, মেম্বার অফ দ্য স্থায়ী সমিতি বা আমরা যে স্থায়ী সমিতির মেম্বার কারা কারা হবেন তার রেসপেক্টে কয়েকটা পয়েন্ট আমাদের জেনে নেওয়া। পদাধিকার বলে অর্থাৎ এক্স অফিসিও হিসাবে অর্থাৎ ম্যান্ডেটরি হবে সেই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি এবং সহকারী সভাপতি হবেন তারা কিন্তু প্রত্যেকটা স্থায়ী সমিতির কিন্তু মেম্বার হবেন বাই ডিফল্ট। এরপর ওই পঞ্চায়েত সমিতিতে কোনো যদি অপোজিশন পার্টি থেকে মেম্বার ইলেক্টেড হয়ে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো অপোজিশন পার্টির মেম্বার কোনো সমিতিতে ইলেক্টেড না হন, মানে আমি বলতে চাইছি পঞ্চায়েত সমিতিতে অপোজিশন পার্টি থেকে ইলেক্টেড মেম্বার আছে, এবার এই মেম্বারদের থেকে যখন পঞ্চায়েত সমিতির ওই স্থায়ী সমিতির জন্য মেম্বার নির্বাচিত হবে, দেখা গেল একটা সমিতিতেও অপোজিশন পার্টির কোনো মেম্বার ইলেক্টেডই হলেন না। সেক্ষেত্রে কি হবে, স্বীকৃত যে বিরোধী দলের একজন সদস্যকে অথবা যদি কোনো অপোজিশন পার্টি না থাকে অ্যাটলিস্ট নির্দল কোনো একজন প্রার্থীকে অর্থ উন্নয়ন এবং যে পরিকল্পনা স্থায়ী সমিতিতে আছে সেটা ব্যতীত বাকি যে 9টা স্থায়ী সমিতি আছে সেখানে অন্তত একজন করে অপোজিশন পার্টির ব্যক্তিকে, না থাকলে নির্দল পার্টির ব্যক্তিকে কিন্তু সেখানে নমিনেটেড করতে হবে, অর্থাৎ স্থায়ী সমিতিতে যাতে অপোজিশন রিপ্রেজেন্টেশন থাকে সেটাকে এনশিওর করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমরা যদি দেখি সভাপতি এবং সহকারী সভাপতি ছাড়া অন্য সদস্য যে থাকবে তারা মানে কোনো সদস্য যদি হয় তারা অর্থ সংস্থা ও পরিকল্পনা স্থায়ী সমিতি ব্যতীত 3টির বেশি স্থায়ী সমিতির কখনো সদস্য হতে পারবে না। কেন? সভাপতি এবং সহসভাপতি যিনি থাকবেন বা সহকারী সভাপতি তিনি বাই ডিফল্ট 10টা স্থায়ী সমিতিরই মেম্বার, 10টা স্থায়ী সমিতিরই তারা সদস্য। বাকি যারা আছেন তারা ম্যাক্সিমাম 3টে সমিতির সদস্য হতে পারে, দিস ইজ দ্য থিং। আর জেলা পরিষদের ক্ষেত্রে একজন কোনো
পঞ্চায়েত একজন কোনো জেলা পরিষদের মেম্বার ম্যাক্সিমাম দুটো সমিতির বা দুটো স্থায়ী সমিতির মেম্বার হতে পারেন, অ্যান্ড দিস case is not applicable for the সভাপতি and সহ সভাপতি, and also for the জেলা পরিষদ level this case is not applicable for সভাধিপতি and সহ সভাধিপতি। এরপর আমাদের একটা জায়গা দেখতে হবে যে স্থায়ী সমিতির সভা কিভাবে হয়। মেনলি স্থায়ী সমিতিতে 4টে টাইপের সভা হয়। প্রত্যেক মাসে একটা স্থায়ী সমিতিতে কি কাজ হবে সেটাকে রিভিউ করা, সেটাকে নিয়ে কোনো ঘটনাকে আপডেট করা বা তার কি হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেওয়ার জন্য প্রত্যেক মাসে অন্তত একবার করে পার মান্থে একটা করে আমাদের সাধারণ সভা ডাকতে হয়। এটাকে বলা হয় স্থায়ী সমিতির জেনারেল মিটিং। সেই জেনারেল মিটিংয়ে সভার তারিখ, কোন টাইমে মিটিং হবে, কোন সময় মিটিং হবে, সেটা আগের জেনারেল মিটিংয়ে কিন্তু ঠিক করা হয়ে যাবে। বাই এনি চান্স আগের জেনারেল মিটিংয়ে যদি সভার নেক্সট যে জেনারেল মিটিংয়ে যদি টাইম বা ডেট ফিক্সড না হয় তাহলে এটা কর্মাধ্যক্ষের ওপর বর্তায় যে তিনি পরের যে জেনারেল মিটিং কবে ঠিক করবেন। নাও আমরা একটা নতুন টার্ম শিখলাম, সেটা হচ্ছে কর্মাধ্যক্ষ কি। আমাদেরকে কিন্তু কর্মাধ্যক্ষ কি সেটাকে বুঝতে হবে। প্রত্যেকটা যে আচ্ছা গ্রাম পঞ্চায়েত লেভেলে কটা উপসমিতি আছে? 5টা উপসমিতি, 1 2 3 4 5। এবার প্রত্যেকটা উপসমিতির একজন হেড আছেন এবং অর্থ উপসমিতির হেডকে প্রধান, এটা আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। এবার প্রত্যেকটা হেডকে বলা হয় সঞ্চালক। সিমিলারলি আমাদের স্থায়ী সমিতি যেটা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি লেভেলে আছে এইরকমভাবে 10টা, তাহলে প্রত্যেকের একজন করে হেড থাকবেন যিনি ইলেক্টেড হবেন যে ওই স্থায়ী সমিতির হেডকে। এইভাবে যিনি হেড হিসাবে নির্বাচিত হলেন তাকেই বলা হয় কর্মাধ্যক্ষ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সঞ্চালক কি কর্মাধ্যক্ষ কি। এবার বলা হচ্ছে জেনারেল যে মিটিং হয় সেই জেনারেল মিটিংয়ে পরের জেনারেল মিটিংয়ের টাইম এবং ডেটকে ফিক্সড করার দায়িত্ব এই কর্মাধ্যক্ষের ওপরই বর্তায়। বোঝাতে পারলাম? তার মানে প্রত্যেকটা স্থায়ী সমিতির মান্থলি একটা মিটিং হবে। আগের যে মিটিংটা হয়েছিল সেখানে কর্মাধ্যক্ষ ফিক্সড করে রাখবেন নেক্সট মিটিং কবে কোথায় হবে। কর্মাধ্যক্ষ ঠিক সময় যদি দেখা যায় সভা ডাকতে পারলো না, তাহলে সভাপতি বা সভাধিপতি যিনি আছেন, অর্থাৎ পঞ্চায়েত সমিতি লেভেলে সভাপতি, জেলা পরিষদ লেভেলে যিনি আছেন তার নাম সভাধিপতি, তিনি সর্বাধিক 3টি সভা ডাকতে পারেন। পরপর 3টে মাসে জেনারেল মিটিং কিন্তু সভাপতি বা সভাধিপতি ডাকতে পারে, বাট ইন জেনারেল ইট ইজ দ্য ডিউটি আপন দ্য কর্মাধ্যক্ষ। এরপর 7 দিনের ব্যবধানে আলোচনার বিষয়বস্তু সহ একটা নোটিশ দিতে হবে যে 7 দিনের টাইম লাইনে কি কি আমরা আলোচনা করব, সেই জায়গায় নোটিশ দিতে হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু জেনারেল মিটিংকে ডাকা হবে, রাইট। এরপর আর এক ধরনের মিটিং আছে যেটা আমাদের তোমরা ব্লক হিসাবে বিডিও হিসাবে পারফর্ম করলেও ব্লকে ডাকতে হয়, আর জেলা পরিষদ লেভেলেও হয়, সেটা হচ্ছে জরুরি মিটিং বা ইমার্জেন্সি মিটিং। নাম সাজেস্ট দ্যাট এখানে কোনো একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, ইম্পর্টেন্ট স্কিমস নিয়ে আলোচনা হবে, কোনো ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে আলোচনা হবে। তার ফলে এই জরুরি মিটিংয়ে কিন্তু একটাই আলোচনার বিষয়কে এজেন্ডা হিসেবে রাখা হয়। এখানে 3 দিনের নোটিশ পিরিয়ডে তোমাকে জানাতে হবে যে নেক্সট যে এমার্জেন্সি মিটিংটা হচ্ছে সেই এমার্জেন্সি মিটিংয়ে আমাদের কি এজেন্ডা আছে। এজেন্ডা ইজ এ ভেরি কমন টার্ম অ্যাট দ্য ব্লক লেভেল। এজেন্ডা মানে কোন আলোচনার বিষয় আমরা আলোচনা করব। নেক্সট, প্রত্যেকটা নোটিশ যেটা আলোচনার বিষয় হবে, মানে 7 দিনের নোটিশ হোক বা 3 দিনের নোটিশ হোক, এখানে স্থায়ী সমিতির একজন করে সচিব থাকেন যার নাম হচ্ছে সেক্রেটারি, তাকে কিন্তু সই করতে হবে। এছাড়া এই যে সভায় আলোচ্য সূচি সেটা সচিব এবং কর্মাধ্যক্ষরা আলোচনার মাধ্যমে ঠিক করবেন। এরপর সেটাকে কিন্তু রিপোর্ট আকারে, প্রতিবেদন আকারে পাবলিশ করবেন। এরপর স্থায়ী সমিতির সভায় যখন স্থায়ী সমিতির মিটিং হবেন সেখানে সভাপতিত্ব করবেন কে? ওই স্থায়ী সমিতির যিনি বাই ডিফল্ট হেড, অর্থাৎ কর্মাধ্যক্ষ। কর্মাধ্যক্ষ যদি অনুপস্থিত থাকে তাহলে স্থায়ী সমিতির সদস্যরা ওই দিন উপস্থিত কোনো সদস্যকে সভাপতি নির্বাচিত করবেন, মানে ওই মিটিংটাকে হেল্ড করার জন্য তাকে নির্বাচিত করা হবে। এরপর স্থায়ী সমিতির মোট যে সদস্য তার মধ্যে অ্যাটলিস্ট 3 জনকে উপস্থিত থাকতে হবে ওই মিটিংয়ে, তবেই কিন্তু কোরামটাকে কমপ্লিট হয়েছে বলে মনে করা হবে। এবং একটা স্থায়ী সমিতির যখন মিটিং ডাকা হবে তখন ব্লকে কি হয়, চেয়ার পাতাই আছে, কেউ আসছে না, 1 ঘন্টা পর্যন্ত দেখা হবে এবং 1 ঘন্টার মধ্যে যদি অ্যাটলিস্ট 3 জন পার্সন বা 3 জন মেম্বার না আসে তাহলে ওই সভা মুলতবি ডাকা হবে।
যে মুহূর্তে ধরো একটা জেনারেল মিটিংয়ে মুলতবি রাখা হলো, তখন কিন্তু এটা ম্যান্ডেটরি চলে যায় একটা মুলতবি সভা 7 দিনের মধ্যে, মানে যে সময় মুলতবি হয়ে গেল 7ম দিনে একই জায়গায়, মানে জাস্ট 7 দিন পর, ধরো সোমবারে মিটিং মুলতবি হয়ে গেল, তাহলে পরের সোমবার একই জায়গায় একই সভায় একই টাইমে আর একটা সভাকে ডাকতে হয়। এই সভাকে বলা হয় মুলতবি সভা। মুলতবি সভাতেও স্থায়ী সমিতির মোট সদস্যের অর্ধেক এবং সর্বনিম্ন 3 জনকে এখানে আসতে হয়, কোরাম কমপ্লিট করতে হয়। আর যদি সেক্ষেত্রেও দেখা যায় সেকেন্ড 7 দিনে যখন মুলতবি সভা ডাকা হচ্ছে সেখানেও লোকজন আসছে না, কোরাম কমপ্লিট হচ্ছে না, তাহলে আবার ফ্রেশ এজেন্ডা দিয়ে নতুন করে সভা ডাকতে হয়। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে তলবি সভা। তলবি সভা হচ্ছে পার্টিকুলারলি কোনো স্কিম, কোনো কাজ, এমার্জেন্সি, সেটাকে আলোচনার জন্য যদি মনে করেন যে পঞ্চায়েত সমিতির মেম্বার বা জেলা পরিষদের সমিতির মেম্বার, যারা স্থায়ী সমিতির মেম্বার, তারা যদি মনে করে একটা আলোচনার দরকার আছে, সেক্ষেত্রে কমপক্ষে 1/4 সদস্যকে তলবি সভায় জন্য কর্মাধ্যক্ষকে নোটিশ দিতে হবে। বাকি যে এর আগের যে মিটিংগুলো সেগুলো কে রাখছিলেন? কর্মাধ্যক্ষকে রাখছিলেন, এটা ম্যান্ডেটরি। কিন্তু যদি মনে হয় একটা এমার্জেন্সি আমরা আলোচনা দরকার আছে, তাহলে 1/4 এক একটা স্থায়ী সমিতির মেম্বার চিঠি লিখে সেটা কর্মাধ্যক্ষকে নোটিশ করবে। এক্ষেত্রে স্থায়ী সমিতির সংশ্লিষ্ট আধিকারিক সদস্যরাও কিন্তু নোটিশে স্বাক্ষর করতে পারে। এরপরে এই যে জায়গায় কর্মাধ্যক্ষ যদি তলবি সভার নোটিশ পেয়ে 3 দিনের মধ্যে 7 দিনের নোটিশ সভা ডাকেন, এই সভা অবশ্যই তলবি নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে হতে হবে। সো দিস ইজ দ্য বেসিক থিং। আমরা জাস্ট একবার সিনপসিস করবাম, যেটুখানি পড়ার আমি বলে দিচ্ছি। সাধারণ সভা, জরুরি সভা, মুলতবি সভা এবং তলবি সভা, এই 4 ধরনের কিন্তু আমাদের সভা হয়। সাধারণ সভা মানে জেনারেল মিটিং, জরুরি সভা মানে এমার্জেন্সি মিটিং, মুলতবি সভা মানে কিন্তু তোমার যখন কোনো একটা মিটিং উইথহোল্ড হয়ে যায়, সেখানে কোরাম কমপ্লিট হয় না, সেটা নেক্সট 7 দিনে ডাকতে হয়। আর একটা হচ্ছে তলবি সভা। এরপর আমরা দেখব জাস্ট সাধারণ সভায় কি হলো, কর্মাধ্যক্ষ নোটিশ করবেন, 7 দিনের মধ্যে মিটিং ডাকতে হবে, একাধিক আলোচ্য সূচি থাকতে পারে, মোর দ্যান ওয়ান, এবং সেই প্রথম আলোচ্য বিষয় হবে আগের দিনের সভার সিদ্ধান্ত রূপায়ণের প্রতিবেদন। অর্থাৎ আগের দিনের জেনারেল মিটিং যে জায়গায় শুরু হয়েছে সেটাকে দিয়ে পরের মাসের জেনারেল মিটিং কিন্তু শুরু হবে। জরুরি সভা এমার্জেন্সি পারপাসে কর্মাধ্যক্ষ ডাকবেন, নোটিশে সচিব সাইন করবেন, 3 দিনের নোটিশে ডাকা হবে এবং একটা মাত্র বিষয় নিয়ে আলোচনা করা হবে। মুলতবি সভা 7ম দিনে একই স্থানে একই সময় ডাকা হবে, আলোচ্য সূচি বা এজেন্ডা একই থাকবে, যেটা আগে প্রি ডিসাইডেড ছিল, একই রকম কোরাম লাগবে এবং মুলতবি সভা ক্যান্সেল হয়ে গেলে নতুন করে আবার সভা ডাকতে হবে। তলবি সভায় 1/4 যদি সদস্য কমপক্ষে কর্মাধ্যক্ষের কাছে চিঠি করে, তখন তলবি সভা ডাকতে হয় এবং কর্মাধ্যক্ষ সভা না ডাকলেও 3 দিনের পর থেকে যে কোনো সময় তলবকারী সদস্যরা নির্বাহী আধিকারিককে জানিয়ে 7 দিনের মধ্যে নোটিশে সভা ডাকতে পারে। ঠিক, তাহলে আমরা অনেকটা দেখো ব্লক লেভেল অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝতে পারছি যে বিডিও যখনই আছে, নির্বাহী আধিকারিক মানে কিন্তু এখানে বিডিও। তাহলে আমরা পঞ্চায়েত সমিতি লেভেলে যখন কাজ করি, এবার দেখো টায়ারগুলো আমরা বুঝবো। 3টে টায়ারকে আমরা কমপ্লিট করছি। জিপি মানে গ্রাম পঞ্চায়েত, পিএস মানে পঞ্চায়েত সমিতি, এটা পুলিশ স্টেশন নয় কিন্তু, জেলা পরিষদ মানে কিন্তু আমাদের একদম ডিস্ট্রিক্ট লেভেল। তাহলে পলিটিক্যাল হেড কি হবে? প্রধান, সভাপতি এবং সভাধিপতি। আর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কি হবে? গ্রাম পঞ্চায়েত লেভেলে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাম পঞ্চায়েত লেভেলে সেক্রেটারি নিযুক্ত হন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে এখানে নিযুক্ত হন একজন আধিকারিক যার নাম সেক্রেটারি। জেলা গ্রাম পঞ্চায়েত, তিনি পঞ্চায়েত অফিসে বসেন, তিনি হলেন পঞ্চায়েত লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। পঞ্চায়েত সমিতি লেভেলের যত কাজ হয় পঞ্চায়েত লেভেলের, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবে ফাংশন করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আর জেলা পরিষদ লেভেলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, অথবা তিনি ফাংশন করেন মেজরিটি অফ দ্য কেসে সিইও অফ দ্য জেলা পরিষদ। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। আশা করি পুরো জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েত সমিতি দেখলাম, জেলা পরিষদ দেখলাম, গ্রাম পঞ্চায়েত দেখলাম। সো এর থেকে বেশি আমাদের আর বেসিক ডিটেলস পড়তে হবে না ফর দ্য ইন্টারভিউ পারপাস।